বর্ষার দুপুর, আকাশ কালো মেঘে ঢেকে আছে। বৃষ্টির টুপটাপ শব্দে শহরের পথ ভিজে গেছে। একটা পুরনো বুকস্টলের সামনে দাঁড়িয়ে বই উল্টাচ্ছিল অরিত্র। হঠাৎ এক ঝাপটা হাওয়ায় ছাতাটা উল্টে গেল। সেই মুহূর্তে একটা মেয়ের কণ্ঠ, একটু ধরতে দিন তো, না হলে একেবারে ভিজে যাবেন। অরিত্র তাকিয়ে দেখল, সাদা নীল শাড়ি পরা এক মেয়ে, চোখে গভীরতা, ঠোঁটে হালকা হাসি। মেয়েটির নাম ঈশা। তাদের চোখে চোখ পড়তেই যেন চারপাশের বৃষ্টি থেমে গেল। কিছু না বলেও দুজনের চোখে যেন হাজারটা কথা খেলে গেল। ঈশা বইয়ের দোকান থেকে তুলে নিল রবীন্দ্রনাথের শেষের কবিতা। অরিত্র হেসে বলল, এই বইটা দিয়ে প্রেম শুরু হয়, আবার শেষও। ঈশার ঠোঁটে টিপে হাসল, তাহলে কি আমাদেরও কোনো গল্প শুরু হবে? সেদিনই প্রথমবার অচেনা দুই প্রাণ এক অদ্ভুত বাঁধনে বাঁধা পড়ল। ঈশা আর অরিত্রর প্রথম দেখা যেন অনিচ্ছা সত্ত্বেও নিয়তির লেখা হয়ে গেল। বৃষ্টির দুপুরের সেই বুকস্টল থেকেই তাদের আলাপ জমতে শুরু করলো। পরের সপ্তাহে আবার দেখা হলো, কাকতালীয়ভাবে আবার সেই একই দোকানে। ঈশা তখন একটা কবিতার বই খুঁজছিল। অরিত্র এগিয়ে এসে বলল, আপনি চাইলে আমি খুঁজে দিতে পারি, তবে শর্ত আছে। ঈশা ভ্রু কুঁচকে বলল, শর্ত? অরিত্র মৃদু হেসে বলল, শর্তটা খুব কঠিন নয়। বইটা পেলে একদিন আমার সাথে কফি খেতে আসতে হবে। ঈশা খানিক লজ্জা পেয়ে বলল, আপনার তো সাহস কম নয়। তবে দেখি, বইটা যদি খুঁজে দেন। সেদিনই অরিত্র ঈশার হাতে তুলে দিল জীবনানন্দ দাশের বনলতা সেন। আর সেই বইয়ের পাতার ভাঁজে লুকিয়ে থাকলো এক অজানা শুরু। কলেজের কাছের এক কফি শপে দুজনে বসল। ঝিরঝির বৃষ্টি জানালার কাছে ছোঁয়া দিচ্ছিল। ঈশা বলল, আমাদের আলাপটা খুব দ্রুত এগোচ্ছে না মনে হয়? অরিত্র উত্তর দিল, সময়কে গুনতে নেই। অনেক সময় এক মুহূর্ত সম্পর্ক গড়ার জন্য যথেষ্ট। ঈশা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জানালার বাইরে তাকিয়ে বলল, তুমি জানো অরিত্র, আমি কাউকে এত দ্রুত বিশ্বাস করি না, কিন্তু তোমার চোখের ভেতর এমন কিছু আছে যেটা আমাকে বারবার টেনে আনে। সেই মুহূর্তেই অরিত্রর মনে হলো সে আর ঈশা একে অপরের দিকে ঝুঁকে পড়ছে, ধীরে ধীরে, অজান্তেই। সেদিনের পর থেকে প্রতিদিন রাত হলেই তাদের ফোনে গল্প চলতে থাকতো। একটা রাত ঈশা বলল, তুমি কি কখনো কাউকে এতটা মিস করেছো যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছে? অরিত্র ফিসফিস করে উত্তর দিল, এখন এখন তো তোমাকেই মিস করছি। ঈশার গলায় থেমে যাওয়া শ্বাস, আর নীরবতার ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। সেই নীরবতাই ছিল তাদের না বলা প্রতিশ্রুতির শুরু। ঈশা আর অরিত্র ভিজতে ভিজতে দৌড়ে একটা পুরনো ছাউনি নিচে আশ্রয় নিল। বৃষ্টির ফোঁটাগুলো ঈশার ভেজা চুল বেয়ে গাল বেয়ে পড়ছিল। অরিত্রর চোখ তখন স্থির হয়ে গেছে। ঈশা মৃদু হেসে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? অরিত্র ধীরে এগিয়ে এসে ঈশার কপালের ভিজে চুলটা
সরিয়ে দিল। ঈশা এক ঝটকায় কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। দুজনের হাত একে অপরের হাত ছুঁয়ে গেল, প্রথমবারের মতো। সে স্পর্শে যেন সারা শরীর কেঁপে উঠল। দুজনের বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু তাদের চারপাশে যেন এক অন্য সঙ্গীত বাজছিল। সেই মুহূর্ত থেকে ঈশা আর অরিত্র জানল, এই প্রেম আর থামার নয়। দিন যায়, সপ্তাহ কেটে যায়। ঈশা বুঝতে পারে অরিত্রর চোখে তাকালে তার বুকের ভেতর অজানা এক কাঁপুনি হয়। তারা এখন প্রায় প্রতিদিন দেখা করে। এক বিকেলে বইয়ের দোকানেই ঈশা ধীরে বলল, তুমি কি জানো, আমি তোমাকে ছাড়া একটা দিনও ভাবতে পারি না। অরিত্রর ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল। সে ধীরে ঈশার হাত চেপে ধরল। তুমি আমার কাছে শুধু অভ্যাস নও, তুমি আমার শ্বাস প্রশ্বাস। ঈশা ভয়ে, লজ্জায়, ভালোবাসায় চোখ নামিয়ে নিল। কিন্তু তাদের মাঝে দূরত্ব আর থাকল না। এক সন্ধ্যায় তারা নদীর ধারে হাঁটছিল। চারপাশে হালকা কুয়াশা, ঢেউয়ের শব্দ। হঠাৎ ঈশা বলল, অরিত্র, যদি একদিন আমি তোমাকে হারিয়ে ফেলি? অরিত্র চমকে তাকালো, তারপর নিঃশব্দে ঈশাকে বুকে টেনে নিল বুকের ভিতর। ঈশা প্রথমে থমকে গেল, তারপর ধীরে ধীরে মাথা রাখল অরিত্রর কাঁধে। সেই আলিঙ্গনে যেন সময় থেমে গেল। দুজনের শরীরের উষ্ণতা মিশে যাচ্ছিল। শ্বাসের শব্দে তৈরি হচ্ছিল নতুন এক কবিতা। তাদের প্রেম তখন আর শুধু প্রকাশ্যে সীমাবদ্ধ নেই। ঈশা কখনো কখনো অরিত্র ঘরে আসে পড়াশোনার অজুহাতে। অরিত্রর টেবিলে বই খোলা থাকে, কিন্তু চোখ থাকে ঈশার মুখে। এক বিকালে ঈশা জানালার পাশে দাঁড়িয়েছিল। রোদে তার চুল ঝলমল করছিল। হঠাৎ অরিত্র পিছন থেকে এসে ধীরে তার চুলে মুখ গুজে দিল। ঈশা কেঁপে উঠল, ঠোঁটে ফিসফিস শব্দ। অরিত্র! সে মুহূর্তে কথার দরকার ছিল না। তাদের নিঃশ্বাস, তাদের স্পর্শই ছিল ভাষা। কিন্তু প্রেম সবসময় মসৃণ হয় না। ঈশার পরিবার অন্যত্র বিয়ের কথা বলে। ঈশা মানতে পারে না, আবার প্রতিবাদ করার সাহসও পায় না। অরিত্রর সাথে দেখা হলে ঈশার চোখ ভিজে ওঠে। অরিত্র হাত ধরে বলে, ভয় পেও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি পারবে আমার জন্য পৃথিবীর সাথে লড়তে? অরিত্রর উত্তর ছিল শুধু এক চুম্বন ঈশার কপালে। সেই স্পর্শে ঈশা বুঝল, এই ভালোবাসা যতই কঠিন হোক, কিন্তু ভেঙে ফেলা সম্ভব নয়। একদিন বৃষ্টির রাতে ঈশা লুকিয়ে চলে এলো অরিত্রর কাছে। শহর নিস্তব্ধ, শুধু জানালার বাইরে বৃষ্টি। ঈশার ভেজা শাড়ি গায়ে লেপ্টে আছে। অরিত্র তাকে দেখেই নিঃশ্বাস হারিয়ে ফেলল। ঈশা ধীরে বলল, আজ আমি শুধু তোমার হতে চাই। তারপর তাদের
চোখে চোখ, ঠোঁটে ঠোঁট মিলল। নিঃশ্বাসের ভিতর লুকানো হাজারো আকাঙ্ক্ষা জেগে উঠল। আলিঙ্গন, আদর, কাঁপতে থাকা শরীর, সব কিছু মিলিয়ে সেই রাত ছিল তাদের ভালোবাসার পূর্ণতা। পরদিন ভোরে ঈশা জানালার পাশে দাঁড়িয়েছিল। আলো ফোটার সাথে সাথে তার চোখে জল গড়িয়ে পড়ছিল। অরিত্র পিছন থেকে এসে জড়িয়ে ধরল। ঈশা, এই জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ। যাই হোক না কেন, আমরা একসাথে থাকব। ঈশা ঘুরে তাকালো, চোখে অশ্রু, ঠোঁটে হাসি। প্রতিশ্রুতি দাও, কখনো ছেড়ে যাবে না। অরিত্র তার হাত নিজের হাতে নিয়ে বলল, এই হাত যদি ছাড়ি তবে শ্বাসও বন্ধ হয়ে যাবে। দুজনের হৃদস্পন্দন একসাথে বাজতে লাগলো। সেই মুহূর্তে তারা জানল, এ ভালোবাসা শুধু সম্পর্ক নয়, এটা জীবনের অর্থ। ঈশার পরিবার জানতে পারল তার আর অরিত্রর সম্পর্কের কথা। বাড়িতে ঝড় উঠল। তুমি কি ভেবেছ আমাদের সম্মান নেই? ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে না। বাবার কঠিন গলা। ঈশা কান্নায় ভেঙে পড়ল। মা চুপচাপ পাশে বসে চোখ মুছল, কিন্তু কিছু বলল না। সেই রাতে ঈশা কাঁপা হাতে ফোন করলো অরিত্রকে। আমাদের প্রেমটা বোধ হয় অসম্ভব। অরিত্রর বুকের ভেতর ঝড় বইতে লাগলো। অসম্ভব শব্দটা শুধু কাপুরুষদের জন্য। ঈশা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। পরদিন থেকে ঈশাকে আটকে রাখা হলো। মোবাইল কেড়ে নিল পরিবার। কলেজ যাওয়া বন্ধ। অরিত্র প্রতিদিন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু ঈশার দেখা পেত না। দিন কেটে গেল, সপ্তাহ পেরোলো। অরিত্র চোখের নিচে ক্লান্তির ছাপ। সে শুধু জানতো ঈশা আছে, হয়তো কাঁদছে, হয়তো তার নাম ডাকছে। একদিন ডাকবাক্সে একটি খাম পেল অরিত্র। ভেতরে ঈশার হাতের লেখা, অরিত্র, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার আমাকে অন্যত্র বিয়ে দিচ্ছে। আমি লড়াই করতে পারলাম না, ক্ষমা করো। অরিত্রর বুক ভেঙে গেল। সে কাগজটা বুকে চেপে ধরে ভেঙে পড়ল। কয়েক মাস কেটে গেল। অরিত্রর চারপাশে ভিড়, মানুষ, কাজ, সব আছে, কিন্তু হৃদয় শুধু শূন্যতা। সে বারবার মনে করত সেই রাতের কথা, যখন ঈশা বলেছিল, আজ আমি শুধু তোমার হতে চাই। কিন্তু এখন সে নেই। অরিত্রর জীবনে শুধু নীরবতা আর অপূর্ণতা। 1 বছর পর এক শীতের সন্ধ্যায় বইমেলায় অরিত্র হাঁটছিল। হঠাৎ পিছন থেকে পরিচিত এক কণ্ঠ, এখনও কি কবিতার বই খুঁজছ? অরিত্র ঘুরে তাকালো। ঈশা? চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে সেই পুরনো হাসি। সে ফিসফিস করে বলল, আমি ফিরে এসেছি। অরিত্র হতবাক। কিন্তু তোমার বিয়ে? ঈশার চোখে জল। আমি পালিয়ে এসেছি অরিত্র, কারণ আমি বুঝেছি তোমাকে ছাড়া বেঁচে থাকা মানে বেঁচে না থাকা। ঈশা আর অরিত্র
একে অপরের হাত ধরল ভিড়ের মাঝেই। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। অরিত্রর বুকের ভেতর জমে থাকা সব কান্না বেরিয়ে এলো। সে ঈশাকে বুকের ভেতর টেনে নিল। ঈশা চোখ বন্ধ করে বলল, আজ থেকে আমি তোমার বাড়ি, তোমার পৃথিবী। কয়েক বছর পর এক শান্ত বিকেলে ছোট্ট এক ঘরে জানালার পাশে বসে ঈশা আর অরিত্র। টেবিলে খোলা আছে পুরনো বই, শেষের কবিতা। ঈশা মাথা রেখে আছে অরিত্রর কাঁধে। অরিত্র ধীরে বলল, মনে আছে তুমি প্রথম দিন বলেছিলে আমাদের গল্প শুরু হবে কি না? ঈশা হাসল, ঠোঁটে মৃদু কম্পন। হ্যাঁ, শুরু হয়েছিল, আর শেষ হবে না কখনো। বাইরে আবার বৃষ্টি পড়ছে, ফোঁটার শব্দে ঘর উঠছে ভরে। তাদের নিঃশ্বাসে মিশছে অদ্ভুত শান্তি। অপূর্ণতার ভিতর দিয়েই তারা খুঁজে পেল পূর্ণতা। এটাই তাদের ভালোবাসার চিরন্তন গল্প।